5 আগস্ট 2024 সাল ছাত্র জনতার আন্দোলনের মুখে টিকতে না পেরে যখন হাসিনার মতো একজন ভয়ঙ্কর স্বৈরশাসকের পতন হয়, তখন বাংলাদেশ পায় দ্বিতীয় স্বাধীনতা। এরপর আমরা যেমনটা সবাই জানি, ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, যেখানে দুজন সমন্বয়ককেও জায়গা দেওয়া হয়েছে, যারা কিনা এই পুরো আন্দোলনের সময় এই পুরো মুভমেন্টটাকে নেতৃত্ব দিয়েছিল। আমরা যদি একটা ব্যাপার খুব ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যতগুলো সমন্বয়ক এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তারা সবাই বারবার করে একটা কথাই বলছে, তারা এই পুরো সিস্টেমটাকে বদলাতে চায়। হাসিনা সরকার যে ভয়ঙ্কর একটা সিস্টেম দাঁড় করিয়েছিল, এই সিস্টেমটাকে পুরো ভেঙে চড়ে তারা এমন একটা সিস্টেম দাঁড় করাতে চায় যাতে করে ভবিষ্যতে কোনো স্বৈরশাসক সামনে আসতে না পারে। কিন্তু এখানেই কোয়েশ্চেন আসে যে এটা কি আদৌ সম্ভব, সম্ভব হলেও কতটা সম্ভব? এই সমস্ত ব্যাপারগুলো দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি। এই ভিডিওতে টোটাল 7টা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব, যেগুলো আমার মতে এই পুরো সিস্টেমটাকে বদলানোর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা। প্রথমে বাংলাদেশের ইতিহাসটা আমরা জেনে নিই। 1971 সালে স্বাধীন হওয়ার পরে 75 সালে আমরা পড়লাম শেখ মুজিবের খপ্পরে। এরপরে কয়েকটা বছর যেতে না যেতে মাত্র 10 থেকে 15 বছর পরেই আমরা আবারও পড়লাম এরশাদের খপ্পরে। এর থেকে জাস্ট 10-15 বছর পরে আমরা আবারও পড়ে গেলাম হাসিনার খপ্পরে। যার মানে আপনি বুঝতেই পারছেন, স্বাধীনতার পর থেকেই এই দেশটা এমন একটা সিস্টেমের মধ্য দিয়ে চলছে, যেখানে একটা স্বৈরাচারী সরকার বা একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা খুবই আরামসেই গড়ে উঠতে পারে, তাকে বাধা দেওয়ার মতো কেউই থাকে না। আর এই প্রথাটাকে বদলাতে হলে আমাদেরকে প্রথমেই পরিবর্তন করতে হবে এর সংবিধান। কারণ সংবিধানের মধ্যেই এমন একটা ঘাবলা আছে, যেই ঘাবলার কারণে বারবার করে আমাদের উপরে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চেপে বসছে। আমি জানি অনেকে এই সংবিধান মানতে চান না, আবার অনেকেই সংবিধান পরিবর্তনও করতে চান না। তবে এইটা আপনাকে বুঝতে হবে যে মানুষের উপরে সংবিধান নয়, সংবিধান বারবার করে সংস্কার করা প্রয়োজন, দরকার হলে পরিবর্তনও করা প্রয়োজন। যেমনটা নেপালে করা হয়েছিল। নেপালে কিছুদিন আগেই একটা নতুন সংবিধান লেখা হয়েছে, তাদের পুরনো সংবিধানকে পুরোপুরি বাদ দিয়ে। আমাদের বর্তমান যেই সংবিধান আছে, আমার মতে সেটাকে পুরোপুরি গুণে নষ্ট করে ফেলেছে। এটাকে এখন ফেলে দিয়ে নতুন সংবিধানে যাওয়ার সময় এখনই। 2 নম্বর যেই পয়েন্টটা, সেটা হচ্ছে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, তাহলে আপনি দেখবেন এই সরকার আসার সঙ্গে সঙ্গেই প্রথমেই সংস্কারের কাজটা হাতে নিয়েছে পুলিশের সংস্কার। এখন পুলিশের উপরে মানুষ এমনিতেই আগে থেকে ক্ষিপ্ত ছিল, আর স্বাধীনতার পরে ক্ষিপ্ততা আরও বেশি বেড়ে গিয়েছিল। অনেক পুলিশকে মেরে ফেলা হয়েছে। এই ব্যাপারগুলো কেন হয়েছে, কেন পুলিশের উপরে মানুষ ক্ষিপ্ত, এটা নিয়ে আমি চাইলে আলাদা একটা ভিডিও বানাতে পারবো, তবে সেটা এখনকার আলাপ না। আমি যেই ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে পুলিশের যেই দাবিগুলো ছিল, একটা পুলিশ কমিশন গঠন করা এবং সেইটার আন্ডারে পুলিশকে চালিত করা। আমি দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টাও এটাই বলে দিয়েছে যে তারা একটা পুলিশের কমিশন গঠন করবে এবং সেইটার আন্ডারে পুলিশ পরিচালিত হবে। এখন আমার কথা হচ্ছে যে ভাই, কমিশন গঠন করলেই কি পুলিশকে আর সরকার ইউজ করতে পারবে না? আমরা কি দেখিনি এখন পর্যন্ত যে কিছু স্বতন্ত্র কমিশনও সরকারের হয়ে কাজ করছিল? সাংবিধানিকভাবে স্বতন্ত্র নির্বাচন কমিশনকে আমরা দেখতে পেয়েছি সরকারের গোলামি করতে, এমনকি আদালতকেও আমরা দেখতে পেয়েছি সরকারের গোলামি করতে। তো যেখানে সাংবিধানিকভাবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোই সরকারের গোলামি করতে বাধ্য হয়েছে, সেখানে একটা পুলিশ কমিশন গঠন করে দিলেই পুলিশ যে পরবর্তীতে গোলামি করবে না, এইটার গ্যারান্টি কি? আপনি হয়তোবা এই ব্যাপারটা অলরেডি শুনে গেছেন। পুলিশের লোগো এবং পোশাক দুইটাকেই বদলানো হচ্ছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যেই ব্যাপারটা, সেটা হচ্ছে পোশাকের মধ্যের যেই লোকগুলো, সেগুলো কিন্তু আগের মানুষগুলোই রয়ে যাচ্ছে। এইটা হচ্ছে গিয়ে দেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা ঝুঁকির কারণ এবং আমাদের জন্যও একটা ভয়ঙ্কর ঝুঁকির কারণ। এখন এটা কেন ঝুঁকির কারণ সেটা আমি আপনাকে একটু এক্সপ্লেন করে বলছি। আমি দেখলাম উপদেষ্টা আসিফ নজরুল স্যার এবং আন্দালিব রহমান পার্থ স্যার, তারা দুজন বারবার করে এই ব্যাপারটাকে এস্টাবলিশ করার ট্রাই করছে যে আসলে পুলিশরা তো ছোটখাটো চাকরি করে, তারা তো শুধু ওয়ার্ডারই ফলো করেছে, এই জন্য তারা চাইলেই আপনার বুকে গুলি করতে পারে, আর তারা গুলি করতে বাধ্য। এখন আমার কথা হচ্ছে ভাই, একটা চাকরি বাঁচানোর জন্য যেই লোকটা আপনার আমার ভাই বোনের উপরে গুলি করতে পেরেছে, সে যে আবারও চাকরি বাঁচানোর জন্য আপনার আমার বুকে গুলি করতে পারবে না, এইটার গ্যারান্টি কি? আর সবচেয়ে ভয়ঙ্কর যেই ব্যাপারটা, সেটা হচ্ছে যেই লোকটাকে চাকরির ভয় দেখিয়ে একবার গুলি করতে বাধ্য করানো গিয়েছে, সেই লোকটাকে তো চাকরির ভয় দেখিয়ে আবারও গুলি করতে বাধ্য করানো যাবে। সো যদি আপনি আমার মতামত চান, তাহলে আমি ক্লিয়ারলি বলবো যে শুধুমাত্র পুলিশের লোগো আর পুলিশের পোশাক পরিবর্তনে কোনোভাবেই দেশের কোনো পরিবর্তন আসবে না। যদি আপনি দেশের পরিবর্তন সত্যিই চান, তাহলে এই সমস্ত পুলিশদেরকে আপনি বাদ দেন যারা গুলি করতে বাধ্য হয়েছে, কারণ যাদেরকে একবার বাধ্য করা গেছে তাদেরকে বারবার বাধ্য করা যাবে। আর আমি ডক্টর আসিফ নজরুল স্যার এবং পার্থ স্যারকে এটা রিকোয়েস্ট করে বলবো যে আপনারা এগুলো প্রতিষ্ঠা করা বন্ধ করুন, যে পুলিশরা ছোট চাকরি করে, তারা ওয়ার্ডার ফলো করে গুলি করেছে, এই জন্য তাদের কোনো দায়ভার নেই। যে গুলি করেছে তারই দায়ভার। ধরুন আমি আপনাকে একটা সহজ এক্সাম্পল দিই। আপনি আমাকে খুন করার একটা অর্ডার দিয়েছেন, আর আমি গিয়ে একটা লোককে খুন করে ফেললাম। এখন আদালত কি সবার আগে আমাকে শাস্তি দিবে নাকি আপনাকে শাস্তি দিবে? কারণ আপনি ছিলেন ওয়ার্ডার দাতা,
কিন্তু আমি কাজটা করেছি, সো শাস্তিটা আপনি যতটা পাবেন ততটা আমার পাওয়ার কথা, তাই না? আমার ৩ নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে আদালত অবমাননা। আমরা একটা লোককে তো খুব ভালো করেই চিনি, ওই যে কুকুরের মতো ঘেউ ঘেউ করতো, হ্যাঁ, বিচারপতি মানিক। এই লোকটা বারবার করে নাকি মানুষের উপরে আদালত অবমাননার মামলা দিত। এখন আমার কথা হচ্ছে ১৯ থেকে ২০ হলে যদি আদালত অবমাননার মামলা দেয়া যায়, তাহলে এইটাকে তো মানুষ রাজনৈতিকভাবে ইউজ করবেই, নিজের স্বার্থেও ইউজ করবে। আমার কথা হচ্ছে ভাই, আদালত হচ্ছে গিয়ে মানুষের জন্য, যারা বিচার করেন তারা হচ্ছে মানুষ। তারা খোদার পর্যায়ে চলে যান নাই যে তাদের সমালোচনা করা যাবে না, তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না, বলা যাবে না। এগুলো বললেই তারা আদালত অবমাননার মামলা দিয়ে দিবে। এই জিনিসটাকে বন্ধ করা সবচেয়ে বেশি জরুরি। আর সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের আদালত যেই বিচার করে সেইটারই কোনো ঠিক ঠিকানা নেই। এখন দেখেন, যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল তখন আদালত রায় দিল কোটা সংস্কারের বিরুদ্ধে। এরপর যখন আন্দোলন একটু চড়া হলো তখন রায় দিল আবার কোটা সংস্কারের পক্ষে। এখন আমার কথা হচ্ছে ভাই, যদি এটা কোটা সংস্কারের বিরুদ্ধেই আগে রায় ছিল, মানে তার মানে আপনি কোনো প্রমাণ দেখে এটার বিরুদ্ধে রায় দিয়েছেন, এখন এটা পক্ষে কি করে চলে আসলো? তার মানে অবশ্যই এখানে কোনো ঘাবলা আছে। আবার আমরা দেখলাম যে যখন একটা ফাঁসির রায় দেয়া হয়, একজন বিচারক তাকে ফাঁসির রায় দেয় এবং আরেকজন বিচারক তাকে আবার মাফ করে দেয় বা অন্য কোনো শাস্তি দিয়ে দেয়। এখন কথা হচ্ছে ভাই, আপনি যখন ফাঁসির রায়টা দিয়েছেন তখন আপনি অবশ্যই এমন কিছু একটা দেখে ফাঁসির রায় দিয়েছেন যেটা ফাঁসির উপযুক্ত, কিন্তু পরবর্তীতে এই বিচারটা বদলে কি করে যায়? এখন যখন এই বিচারটা বদলে যায় তখন সমালোচনা আপনার উপরে অবশ্যই আসবে, আর সেটা কোনোভাবেই আদালত অবমাননা হয় না। আমি দেশের জনগণ, আমি দেশের মালিক, আদালতের মালিকও আমি, আদালতের যারা কাজ করে তাদের মালিকও আমি। সো আমি চাইলে আদালতকে গালি দিব, আমি চাইলে বিচারপতিকে গালি দিব, অ্যান্ড এটা আমার রাইট। আমার ৪ নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে পারিবারিক প্রথার বিলুপ্তি। এখন আপনি একটা ব্যাপার খুব ভালো করেই লক্ষ্য করেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই তার ছেলে রাজনীতিতে আসার জন্য পুরো মুখিয়ে আছে। অন্যদিকে খালেদা জিয়ার ছেলে তারেক জিয়াও প্রধানমন্ত্রী হওয়ার জন্য পুরো মুখিয়ে আছে। এই ব্যাপারগুলোকে যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কখনোই আমাদের দেশে শান্তি আসবে না, কখনোই আমাদের প্রকৃত মুক্তি মিলবে না। আসলে একটা ব্যাপার আমি বুঝতে পারি না, যে এত শত শত বছর ধরে আমরা রাজপ্রথার বিলুপ্তির জন্য যুদ্ধ করলাম, লড়াই করলাম, আমরা আবারও কেন সেই রাজপ্রথার মধ্যেই ফিরে যাচ্ছি? আপনার পরে যদি আপনার ছেলেই চলে আসে তাহলে সেটাকে আপনি গণতন্ত্র বলবেন কি করে? এমন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কখনোই চলতে পারে না। এখন এইটাকেও কি করে বন্ধ করা যায় সেইটারও কিছু পরামর্শ আমি আপনাকে দিতে পারি। প্রথম ব্যাপার হচ্ছে, আপনি একটা নিয়ম করতে পারেন যে যারাই এমপি হবে, মন্ত্রী হবে, তাদের ছেলে মেয়ে রাজনীতিতে আসতে পারবে না। কারণ যখনই তারা রাজনীতিতে চলে আসে তখন তারা কখনোই ফেয়ার প্লে করে না। তারা সবাইকে দাবিয়ে রাখে, তাদের বাবার ক্ষমতার প্রয়োগ করে তারা আস্তে আস্তে করে খুব সহজেই উপরে উঠে যায়, আর তারা একেবারে উপরের লেভেলে খেলা শুরু করে। এখন এটা নিয়ে অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে যে যদি তাদেরকে রাজনীতিতে আসতে না দেয়া হয় তাহলে তো তাদের অধিকার হরণ করা হলো। হ্যাঁ, এটা তাদের অধিকার হরণ করা হয়, কিন্তু তাহলে আপনি অন্য একটা নিয়মও করতে পারেন যে যদি কোনো এমপি মন্ত্রীর ছেলে রাজনীতিতে আসে এবং এইটা পরবর্তীতে প্রমাণিত হয় যে সে তার বাবার শক্তির ইউজ করে কোনো একটা ফায়দা নেওয়ার ট্রাই করেছে বা ফায়দা নিয়েছে, তাহলে তাকে সরাসরি রাজনীতি থেকে ব্যান করে দেওয়া হবে। কারণ একটা গণতান্ত্রিক ব্যবস্থা সমান অধিকার তখনই নিশ্চিত করতে পারে যখন আপনি সবাইকে ফেয়ার প্লে করার একটা সুযোগ দিবেন। আমার ৫ নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা। যদিও সবাই মুখে মুখে সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিয়ে দেয়, তবে বাস্তবিকতাটা পুরোপুরি উল্টো। এখন তাদেরকে কিভাবে আপনি স্বাধীনতা দিবেন, তাদেরকে কি কি আইনের মধ্যে আপনি রাখবেন, সেগুলো আলাদা একটা ডিবেটের ব্যাপার। কিন্তু ব্যাপার হচ্ছে তাদেরকে স্বাধীনতা দিতে হবে, তাদেরকে সমালোচনা যেমন করার স্বাধীনতা দিতে হবে, তাদেরকে অন্য অন্য ব্যাপারগুলো বের করে আনার স্বাধীনতাও দিতে হবে। আপনি চাইলে সাংবাদিকদের জন্য একটা আলাদা আইনও করতে পারেন যে হ্যাঁ, যদি সে কর্মক্ষেত্রে কোনো মামলা খায় তাহলে তার জন্য আলাদা আইন প্রয়োগ হবে, এবং যদি সে পার্সোনাল লাইফে কোনো মামলা খায় তাহলে সাধারণ মানুষের জন্য যে আইন আছে সেগুলো তার উপরে প্রয়োগ হবে। আমার ৬ নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে এই সমস্ত পয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যদি এই পয়েন্টটাকে বাস্তবায়ন করা যায় তাহলে কখনোই, আমি বলছি কখনোই, কোনো স্বৈরাচারী শাসক আমাদের মাথায় চেপে বসতে পারবেন না। এখন সেই পয়েন্টটা কি? সেটা হচ্ছে কি বিরোধী দল সহ সংসদ গঠন। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই, বিরোধী দল সহ তো এখনও সংসদ গঠন করা হয়, তবে আসলে ব্যাপারটা এমনটা না। আমি বলছি না যে ভোটের মাধ্যমে বিরোধী দলকেই সংসদে আসতে হবে, আমি বলছি বিরোধী দল সংসদে থাকতে হবে, এত পার্সেন্ট থাকতে হবে, এটার বাধ্যবাধকতা করতে হবে। এবার সেটা কত পার্সেন্ট হবে সেটা নিয়ে আলাদা ডিবেট চলতে পারে। আমরা বিগত যেই ২টা নির্বাচন দেখেছি সেখানে আওয়ামী লীগ রাতে ভোট করে সমস্ত সিটগুলো তাদের আন্ডারে নিয়ে গেছে। আর এমনটা করতে পারলে তাদের জন্য একটা সুবিধা, তারা যেই কোনো ওয়েতে সংবিধান বদলাতে পারে এবং সেটাকে তাদের মতো করে ইউজ করতে পারে। আর এই সুযোগটা যাতে কোনো সরকার না পায় সেই জন্য প্রধান বিরোধী দলকে সংসদে থাকতে হবে। হ্যাঁ, আমি বলছি প্রধান বিরোধী দল। এটার মানে জাতীয় পার্টি যে আওয়ামী লীগের সাথে ছিল ব্যাপারটা এমনটা না, বিএনপিকেও তার সঙ্গে থাকতে হবে,
যে যখন প্রধান বিরোধী দল থাকবে, সবচেয়ে জনপ্রিয় বিরোধী দল থাকবে, সে যাতে করে সংসদে থাকে সেইটার নিশ্চয়তা দান করতে হবে। এইবার এখানে এটা বাধ্যবাধকতা নেই যে তাদেরকে ভোটের মাধ্যমেই সংসদে আসতে হবে। এমন একটা নিয়ম করা যেতে পারে যাতে করে প্রধান বিরোধী দল ছাড়া সরকার গঠনই করা না যায়। যদি কোনো সরকার ট্রাই করে প্রধান বিরোধী দল ছাড়া সরকার গঠন করতে, তাহলে সেই সরকারকে স্বৈরাচারী সরকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এখন এই সিস্টেমটা কিভাবে দাঁড় করানো যাবে আর কিভাবে অ্যাপ্লাই করা যাবে এর বিন্দুমাত্র ধারণা আমার নেই, তবে আমার বলার দরকার ছিল, এই জন্য আমি বলে দিয়েছি। এখন বাকিটা আপনাদের ওপরে। আমার 7 নম্বর এবং সর্বশেষ যেই পয়েন্টটা, সেটা হচ্ছে সরকারের জবাবদিহিতা। হ্যাঁ, আমরা এটা খুব ভালো করেই জানি যে আওয়ামী লীগ সরকারও মানে শেখ হাসিনা প্রতিদিনই সংবাদ সম্মেলন করতেন এবং প্রতিদিনই উল্টাপাল্টা কিছু একটা বলেই ফেলতেন, অথবা মাঝে মধ্যে সে রেসিপিও দিয়ে দিতেন। এটা কি কোনোভাবেই জবাবদিহিতা বলা হয় না। সরকারকে জবাবদিহিতার আন্ডারে আনবে প্রধান বিরোধী দল। যেমনটা আমার আগের পয়েন্টে আমি বলেছি, যদি সংসদে তাদের একটা সংখ্যাগরিষ্ঠতা থাকে, তখন তারা চাইলেই সরকারকে জবাবদিহিতার আন্ডারে আনতে পারবে এবং সেই ব্যাপারগুলো মানুষ জানতে পারবে। আর যদি সরকার এগুলোর জবাব দিতে না চায় এবং তারা যদি বারবার করে এগুলোকে ইগনোর করে যায়, তাহলে বিরোধী দল বারবার করে এগুলোকে সামনে আনতে পারবে। আর তখন এই ব্যাপারটা আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো যে কোন সরকার তার রোলটা ভালো করে প্লে করতে পারছে আর কোন সরকার তার রোলটা প্লে করতে পারছে না। ভিডিওটা আমি এখানেই শেষ করব। তবে যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমি বলতে চাই, সেটা হচ্ছে 24-এর যে রাজাকাররা আছে তারা কিন্তু অলরেডি খোলস বদলানো শুরু করে দিয়েছে। সো তাদের থেকে সাবধান থাকতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটা যে ব্যাপার, সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও আমরা এমন কিছু লোককে দেখতে পাচ্ছি যারা কিনা জনগণের বিরুদ্ধে কথাবার্তা বলছে। সো তাদের থেকেও সাবধান থাকতে হবে। আর হয়তোবা আমাদের এই স্বাধীনতাটা একটা সময় মাথার বোঝাও হয়ে যেতে পারে। সো এই ছিল দেশ সংস্কারের জন্য আমার কিছু পরামর্শ, যেই পয়েন্টগুলো আমি নিজে বের করেছি। আসলে এই ব্যাপারগুলো কোনো রিসার্চের ফল না, এগুলো হচ্ছে গিয়ে শুধুমাত্র আমার নিজের মতামত। সো এগুলোর মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিংও থাকতে পারে। সো সেগুলো আপনি অবশ্যই কমেন্টে লিখে বলতে পারেন যে আপনার কি মতামত এই ব্যাপারগুলো সম্পর্কে। আর যদি আমি কোনো পয়েন্ট মিস করে যাই, আপনার মনে হয় যেই পয়েন্টগুলো অ্যাড করার দরকার ছিল, সেই পয়েন্টগুলো আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন, যাতে করে পরবর্তীতে আপনার পয়েন্টগুলোকে সঙ্গে নিয়ে আমি লম্বা একটা ভিডিও বানাতে পারি এবং হয়তোবা সেই ভিডিওটাই আমাদের দেশ সংস্কারে একটা বড় অবদান রাখতে পারে।